সুপ্রিয় সুধী, আপনাদেরকে আমাদের নিয়মিত ফেসবুক লাইভ আড্ডায় আমন্ত্রণ জানাচ্ছি। করোনাকালের এই আড্ডায় আজকে আমার সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন ভারতের বিশিষ্ট কবি, গবেষক, প্রাবন্ধিক, অধ্যাপক ডক্টর চন্দন মাঙ্গাল। নেটওয়ার্ক বিচ্যুতির কারণে আমরা অর্ধেক পথেই অনুষ্ঠানটি থামিয়ে দিতে বাধ্য হয়। যদিও আজকেও নেটওয়ার্কের অবস্থা খুব একটা সুবিধার মনে হচ্ছে না, তারপর আমরা চেষ্টা করব আপনাদের সাথে সংযুক্ত থাকার জন্য এবং ডক্টর চন্দন মাঙ্গালের সাথে আড্ডাটি আজকে আশা করি একটি সুন্দরভাবে সমাপ্তি আমরা টানতে পারবো। আমার সাথে রয়েছেন ডক্টর চন্দন মাঙ্গাল। তিনি গবেষণা করছেন, লিখছেন এবং সাহিত্যের আরো বিভিন্ন বিষয়ে তিনি কাজ করে চলেছেন। একটি কাগজ তিনি সম্পাদনা করেন, সেটির নাম হচ্ছে ভিস। উনার গবেষণার ক্ষেত্র হচ্ছে বাংলা কবিতা, কথা সাহিত্য, নাটক, ভাষা, লোকসংস্কৃতি, আঞ্চলিক ইতিহাস, এসব নিয়ে তিনি গবেষণা করছেন। 32 বছর বয়সে ডক্টর চন্দন বাঙ্গাল, উনার বয়সের চাইতেও হয়তো কাজে করবে উনি অনেক বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করছেন। উনার প্রকাশিত গ্রন্থ সংখ্যা 10টি, কবিতার গ্রন্থ 4টি, প্রবন্ধ 2টি, সম্পাদিত কবিতা গ্রন্থ 2টি। অন্তরা চ্যাটার্জির সাথে উনার যৌথ সম্পাদনা রয়েছে বাংলা নাটক, আর পত্রিকা তো বলেইছি ভিস উনি সম্পাদনা করে থাকেন। উনার কবিতার ইংরেজি অনুবাদ হয়েছে, সেটি করেছেন উৎপল ত্রিবেদী লাস্ট গ্লিমস নামে। ডক্টর চন্দন বাঙ্গাল, আপনাকে আজকের এই করোনা লাইভের আড্ডার এই লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্বাগতম। প্রথমেই কৃতজ্ঞতা জানাই 8-এর দশকের একজন শক্তিমান কবি, শক্তিমান ছড়াকার রানা কুমার সিংহ মহাশয়কে। তিনি আমাকে তার এই করোনা আড্ডার যোগ্য বলে মনে করেছেন এবং আমরা গত দিনগুলোতে দেখেছি বাংলা সাহিত্যের অজস্র মানুষ যারা নীরবে নির্ভীতে কাজ করে যাচ্ছেন, তাদেরকে মাননীয় রানা কুমার সিংহ এই প্ল্যাটফর্মে এনেছেন। সেই প্ল্যাটফর্মে আমি আজ আসতে পেরে খুব ভালো মনে করছি নিজেকে। প্রথমেই কৃতজ্ঞতা রানাদাকে, আর তার বাইরে যারা রয়েছেন, যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, দেখছেন বা পরবর্তীকালে দেখবেন, শুনবেন, তাদের প্রত্যেকেই আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। ধন্যবাদ ডক্টর চন্দন। আমরা আজকে বিষয় রেখেছি কবিতা বিষয়ক আলাপচারিতা। যেটা বলছিলাম যে আপনি কবিতা নিয়ে অনেক গবেষণা করেছেন এবং করে চলেছেন। তার মধ্যে আপনার উল্লেখযোগ্য কাজ যেটি হচ্ছে যে 47 পরবর্তী পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার বাংলা কবিতা নিয়ে আপনি সংকলন প্রকাশের কাজে জড়িত রয়েছেন। সে সম্পর্কে আমরা কিছু জানতে চাই। আমরা আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন ওনারাও সেই বিষয়ে শুনলে আশা করি আনন্দ পাবেন। 47 পরবর্তী বাংলা কবিতা নিয়ে কাজ করবে ভাবনা, তখন আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একাডেমিক্যালি গবেষণা করছিলাম পিএইচডি ডিগ্রির জন্য। সে সময় দেখলাম যে কবিতা নিয়ে কাজ করতে গিয়ে কয়েকজন কবির কথায় মান্যতা পাচ্ছে। এর বাইরে বাংলা কবিতাতে অজস্র মানুষ রয়েছেন যারা নীরবে নির্ভীতে বাংলা কবিতা চর্চা করছেন, কোনো রকম কোনো পুরস্কার, সম্মাননা, খ্যাতি, ঐশ্বর্য এই সমস্ত কিছুর বাইরে গিয়ে। তো সে সময় ভাবনাটা ছিল, তার পরবর্তীকালে এটা নিয়ে আমরা চেষ্টা করেছি এবং চেষ্টা চালিয়েও যাচ্ছি। এর মধ্যেই আমাদের এই জেলা ভিত্তিক কবিতা সংকলন 1947 থেকে 2017 এই কালপর্বের কবিতা নিয়ে 3টে জেলার সংকলন প্রকাশিত হয়েছে। একটা প্রকাশিত হয়েছে মুর্শিদাবাদ, যেটা সম্পাদনা করেছেন অভিজিৎ রায় এবং তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। তারপরে বেরিয়েছে দক্ষিণ 24 পরগনা, এটি সম্পাদনা করেছেন সুরেন্দু পাত্র, অমলেন্দু বিশ্বাস, আরো কয়েকজন। আর আমাদের বেরিয়েছে উত্তর দিনাজপুর, এটি সম্পাদনা করেছেন সৌরেন চৌধুরী। তো এই সংকলনগুলোর করতে গিয়ে প্রথমে খুব বিমর্ষ হয়ে পড়ছিলাম। এই সংকলনগুলো সম্পাদনা করতে গিয়ে বা সংকলনগুলো যা দেখছি, আমার মনে হয় যে বাংলা কবিতার প্রকৃত ইতিহাস এর মধ্যেই রয়েছে। এটা কোনো অহংকার নয়,
আমরা যেটা চেষ্টা করেছি, প্রতিটি জেলাতে যে সংকলনগুলো হচ্ছে সেই জেলার ভূমিপুত্রদেরকে সম্পাদনার দায়িত্ব দিয়েছি। এতে করে যিনি যে জেলার মানুষ তিনি সে কবিতা সম্পর্কে যতটা ওয়াকিবহাল, আমি বাঁকুড়া বিষ্ণুপুরের একটি প্রত্যন্ত গ্রাম থেকে এতটা ওয়াকিবহাল হতে পারবো না। যদিও পরবর্তী ক্ষেত্রে এই সংকলনগুলোর মধ্যে কয়েকটাতে পক্ষপাতিত্বের অভিযোগ এসেছে। পরবর্তী ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যেগুলো আরো কয়েকটা খণ্ডে প্রকাশ করার। আমাদের ধরে নেওয়া যেতে পারে যে আমরা প্রথম খণ্ড সম্পাদনাতে হাত দিয়েছি এবং প্রথম খণ্ডে 3টে জেলা বেরিয়ে গেছে। আর এই সংকলনের কভার মানে প্রচ্ছদ ভালোবেসে এঁকে দিয়েছেন বিশ্ববরেণ্য শিল্পী যোগেন চৌধুরী মহাশয়। তার কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের সঙ্গে আমাদের পাশে সব সময় থেকেছেন, উৎসাহ দিয়েছেন। পবিত্র সরকারের মতো মানুষ, দেবদাস আচার্যের মতো মানুষ, শঙ্খ ঘোষ, জয় গোস্বামীর মতো মানুষেরা এই কাজটাতে ব্যাপক উৎসাহিত করেছেন আমার। অনেক ধন্যবাদ ডক্টর চন্দন। এটি একটি বিরাট কাজ হচ্ছে আমি মনে করছি, বা সমগ্র বাংলা সাহিত্যের জন্য এটি একটি উল্লেখযোগ্য কাজ হিসেবে বিবেচিত হবে, সেই আশা করাই যায়। 47 পরবর্তী এই যে যারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদেরকে একসাথে করার যে উদ্যোগ আপনারা নিয়েছেন সেটি। আমরা একটু যদি অন্য প্রসঙ্গে চলে যাই, বাংলা কবিতার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে কবিতা চর্চা এবং বাংলাদেশের যে কবিতা চর্চা, এর মধ্যে আপনার দৃষ্টিতে সেই কবিতা চর্চাগুলো কিরকম হচ্ছে? দেখুন, মোটামুটি ভাবে 60-এর দশক পর্যন্ত 60-এর দশকে বাংলা কবিতার চর্চা বলতে দুটো ধারাকেই বোঝানো হতো, একটা বাংলাদেশের কবিতা আর একটা পশ্চিম বাংলার বাংলা কবিতা। এটা একটা গোদা ভাবে বোঝানো হতো। আমাদের এই সময়ে ভালো কবিতা প্রচুর লেখা হচ্ছে, আপনাদের ওখানেও ভালো কবিতা প্রচুর লেখা হচ্ছে। যে কটা লেখাপত্র আমাদের হাতের কাছে আসছে, কিন্তু খুব মনে হয় যে কবিতার থেকে কবিতা গোত্রীয় কিছু লেখা আসল কবিতা যেগুলো সেগুলোকে চাপা দিয়ে ফেলছে। এখন আমাদের পশ্চিমবঙ্গের বাংলা কবিতাতে যদি আপনি মনে করেন যে দুটো ধারা, পশ্চিমবঙ্গ বাংলাটাকে আমি দুটো ধারাতে ভাগ করতে, একটা মেইন স্ট্রিম, একটা প্যারালাল। তো এখন আমার বিশ্বাস যে প্যারালাল ধারার থেকে মেইন স্ট্রিম মেইন স্ট্রিমের থেকে প্যারালাল ধারাতে অনেক ভালো কবিতা লেখা হচ্ছে। আর এই কবিতাগুলো লিখছেন ধরুন রঞ্জন মৈত্র, প্রণব পাল, ধীমান চক্রবর্তী, স্বপন রায়, দুর্বাদল মজুমদার, অভিসমাদ্দার, রাজর্ষি চট্টোপাধ্যায়, এরকম কয়েকজন কবি, তারা বাংলা কবিতা নিয়ে রীতিমতো গবেষণা করছেন। আর মেইন স্ট্রিমে একটা চর্বিত চর্বণ চলছে, পুনর্নির্মাণ চলছে। এটা আমাদের এখানে বাংলা কবিতা নিয়ে যে পরীক্ষা সম্পূর্ণভাবেই বা বেশিরভাগ ক্ষেত্রে বলা যেতে পারে আঙ্গিক নিয়ে, কিন্তু আপনাদের ওখানে কবিতার সবটুকু নিয়ে নিরীক্ষা চলছে। যেমন হাসনাইন সাজ্জাদী, যিনি বলতে চাইছেন যে বিজ্ঞান কবিতা, যদিও সপ্তদশ শতাব্দীতে নিটসে একটা কথা বলেছিলেন, দ্য গড ইজ ডেড। আজকে করোনা পরিস্থিতি আমাদেরকে সেরকম জায়গাতেই কোথাও একটা পৌঁছে দিয়েছে। মন্দির, মসজিদ, গুরু সম্বন্ধ, শুধু হাসপাতালগুলো জেগে আছে। তো হাসনাইন সাজ্জাদীর এই বিজ্ঞান কবিতা, তার কনসেপ্ট খুব ভালো লাগছে। এবং রয়েছেন সাজ্জাদ হোসেন, অস্ট্রেলিয়াতে বসে চতুর্থ ব্যক্তি তৈরি করেছে, খুব ভালো লাগছে। আমাদের এখানে কবিতা চর্চা একটা স্থাবকতার জায়গাতে গেছে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ বেশ কয়েকজন কবি রয়েছেন যারা একটু অন্যভাবে ভাবেন। কিন্তু যারা একটু অন্যভাবে ভাবেন, যেমন ধরুন দেবদাস আচার্য, যাদব চৌধুরী, প্রবীর রায়, হেমন্ত বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ রায়, মুরলী দে, এইসব কবিদের কবিগুলো চাপা পড়ে যাচ্ছে। আর এখানে একটা খুব বড় ট্রেন্ড, কবিতার থেকে কবির একটা অনেক বেশি প্রায়োরিটি পাচ্ছে। আপনাদের ওখানে বাংলা কবিতা যেভাবে পরিচ্ছন্নতা, একটা পরিচ্ছন্ন গ্রাফ পাওয়া যায়, যেমন আপনাদের ওখানে এই সময়ে বা 8-9 দশকে খন্দকার আশরাফ হোসেন,
মোহাম্মদ সাদিক, ফরিদ কবির, মাসুদ খান, রানা কুমার সিংহ, মঈন চৌধুরী, সুহিতা সুলতানা, সিহাব সাহরিয়া, এদের যে কবিতা হয়তো আমাদের পশ্চিম বাংলার পাঠকেরা খুব একটা পরিচিত নন। যদিও আমি যেভাবে কথাগুলো বলছি সেটা আমি জানি আমার অনেক সীমা রয়েছে, একটা কমিউনিকেশন গ্যাপ রয়েছে, তারপরেও যাদের লেখাগুলো পড়েছি ভালো লেগেছে। ৯-এর দশকে ব্রাত্য রাইস, টোকন ঠাকুর, চঞ্চল আসাফ, আলফ্রেড খোকন, জিনিস মাহমুদ, এদের লেখাগুলো খুব ভালো লাগছে। আর ০ দশক তো রীতিমতো পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছেন। তার মধ্যে বাংলাদেশের বেশ কয়েকজন কবি আমাদের ভিস পত্রিকাতে লিখেওছেন। মোটামুটি ভাবে এখন বাংলা কবিতার টোটালিটিকে খুঁজতে গেলে ভারত, বাংলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কবিতা, আসাম, ত্রিপুরার কবিতা, ঝাড়খণ্ডের কবিতাকে মিলিয়ে মিশিয়ে যেটা সেটাই বাংলা কবিতা, এটা আমার খুব মনে হয়। ধন্যবাদ। আপনি খুব আর সংক্ষিপ্তভাবে এখানটা খুব বড় ট্রেন্ড সোশ্যাল মিডিয়া। বলুন বলুন। হ্যাঁ দাদা, বলুন। আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন। আমাদের বোধহয় নেটওয়ার্কের সমস্যা শুরু হলো। হ্যাঁ হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন আপনি, বলুন। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়া বাংলা কবিতার ভালো যতটা করেছে তার থেকে অনেক বেশি ক্ষতি করে গেছে। হ্যাঁ, এটা খুব দেখা যাচ্ছে এবং হয়ে গেছে ধরা যায়। এবং সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ কবিতাই পড়া যায় না এই মুহূর্তে। সোশ্যাল মিডিয়াতে যে কবিতাগুলো পড়া হয় দেখা যাচ্ছে সেখানে কবিতার থেকে কবিনী বা কবি অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। একটা সুন্দর মুখশ্রী, তার উপরে দেখবেন 4টে পংক্তি, সেটা কবিতা, সেখানে দেখবেন প্রচুর লাইক, কমেন্ট। অথচ রমেন আচার্য, দেবদাস আচার্য, হ্যাঁ, রানা কুমার সিংহ, সিহাব সাহরিয়া, হ্যাঁ, মুরলী দে, এদের কবিতার যে ফ্যাক্টর দাঁড়িয়ে যাচ্ছে। আর পাঠক, কবিতার পাঠক অনেক বেশি অলস হয়ে পড়েছে আমার খুব মনে হয়। আপনাদের ওখানে বাংলা কবিতাকে নিয়ে যে কর্মকাণ্ড দেখি, আমাদের এখানে কবিতার থেকে কবিতা কেন্দ্রিক একটা হুজুগ ভীষণ ভাবে পেয়ে বসেছে। সেটি যাই হোক, পাঠকের রুচি বিভিন্ন সময় বিভিন্ন কারণে উঠানামা করে। যারা কবি রয়েছেন এবং কবিতা চর্চা করছেন তারাও পাঠককে তার মুখী, কবিতামুখী করার একটি প্রয়াস অবশ্যই থাকতে হয় এবং কবিতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম, সেটা হতে পারে ই ম্যাগাজিন, সেটি হতে পারে লিটল ম্যাগ, সেটি হতে পারে গ্রন্থ প্রকাশ, সবকিছুরই একটি যুগসূত্র রয়েছে, যেটি একটি সুন্দরভাবে গাঁথা হলে আশা করা যায় যে পাঠকের কাছে সেইভাবে চলে যায়। তো আপনি যে ভিস সম্পাদনা করছেন, তো ভিস সম্পাদনা করতে গিয়ে ভিস সম্পাদনা করতে গিয়ে আপনার যে সম্পাদনার যে অভিজ্ঞতা, সেই সূত্র ধরে আপনি সম্পাদনা করতে গিয়ে আপনি কি ধরনের চ্যালেঞ্জ অথবা কি ধরনের আপনি সুযোগ অথবা এই সম্পর্কে আরো কিভাবে এখানে নতুন কিছু বৈচিত্র্যময় নতুন কিছু সংযুক্ত করা যায় সে ব্যাপারে আপনার মতামত কি? ভিস জেনারেলি দুটো ফিল্ডে কাজ করে, নন একাডেমিক ফিল্ড। একাডেমিক ফিল্ডে ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, বাংলাদেশের অনেক গবেষক লিখেছেন, আমরা অনেক মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আর নন একাডেমিক ফিল্ডে আমরা চেষ্টা করি একদম তরুণতম কবিকে, প্রোট কবি, তাদের কবিতাকে তুলে আনার। আমাদের পত্রিকায় অলরঞ্জন দাশগুপ্ত যেরকম লিখেছেন, সেরকম অতি তরুণ কবি তিনিও লিখেছেন, তার পত্রিকা, তার লেখা ভিস পত্রিকা ছেপেছে এবং আমাদের খুব ভালো লাগে। এই মুহূর্তে আমরা এমন কয়েকজনের কবিতা প্রথম ছেপেছিলাম যে যারা এই মুহূর্তে বাংলা কবিতায় পরিচিত, তাদের নাম করতে চায় না,
এবং দেখবেন তাদের প্রথম কাব্যগ্রন্থের পিছন দিকেই লেখা আছে প্রথম কবিতা প্রকাশ ভিস। আচ্ছা, আমরা আপনার কিছু লেখা শুনতে চাই, কারণ নেটওয়ার্ক আজকেও আমাদেরকে খুব একটা সুবিধে করতে দিচ্ছে না, আমরা যে কারণে একটু দ্রুতই কথাবার্তা বলার চেষ্টা করছি। তো আপনার দু একটা লেখা শুনতে চাই এর মধ্যে, তারপরে আবার আমরা আলোচনায় ফিরে যাব। সুপ্রিয় দর্শক, এই ফাঁকে হ্যাঁ হ্যাঁ প্লিজ, আপনার লেখা শুনতে যাচ্ছি আমরা এখন। আমার একটি মধুবাতা রিতায়তে কবিতা বই থেকে পড়ছি। আচ্ছা, হুম। পড়ুন প্লিজ। এটা বেরিয়েছিল 2016-তে, প্রকাশ করেছিলেন হাওয়াকল। একদিন চোখ মেলবো আমরাও, একদিন ঝগড়াই ঝগড়াই আমরাও বানাবো বাবুই পাখিদের মতো উঁচু ডালে আমাদের বাড়ি। কোটরে কোটরে জোনাক আলো আর আমাদের সন্তানের হাসি। খুঁড়িও প্রতিবেশী নেই, ঘুরতে ঘুরতে চলে আসবেন রোজ সন্ধ্যায় আমাদের বাড়ি। চোখে মুখে বিস্ময় অজস্র, মাছের মতো ঠোঁটে তার কুশল জিজ্ঞাসা, কি গাবো, ভালো আছো তো? খুকির বাকি এখনো ফেরেনি কাছ থেকে। এই হবে তোমার কাল। গোক্ষুরে ভেসে যাচ্ছে নদী, বুকের ভেতরে তীব্র আন্দোলন। বুক পোড়াটাও ফিরলো না এখনো। ঘরেতে কিচির মিচির আমাদের সন্তান। কিসে এত দেরি হয়, বাঙালকে হাইকোর্ট শেখাচ্ছ তুমি? অত শত জানি না, বলছি শোনো, কাল থেকে তারা ফেরো কাছ থেকে। ওদের পুটু এবার অঙ্কে 100 পেয়েছে। আরেকটা লেখা। হ্যাঁ, আমরা খুবই সুন্দর একটি লেখা শুনলাম, আমরা আরেকটি লেখা শুনি আপনার কাছ থেকে। বিষ পাথরে যারা তুলতে চাইছে দহন বিষ, তাদের হাতের নোনায় ক্ষয়ে যাচ্ছে প্রেমিকের চোখের মতো ধারালো জেদি সময়। কোথাও তৃষ্ণার্ত ছাতি, ব্যাগবন্দি মোরগের স্পষ্ট আর্তনাদ। প্রিয় সঙ্গিনী মন খারাপ, বয়ঃসন্ধির মতো অনাবশ্যক কৌতূহল জাগিয়ে রাখছে সবাই। আমাদের মোরাম ঘাম, পথে বিপথে ক্ষয়ে যাওয়া হাওয়ায় চপ্পল, পরিণামে নোনা হাত, বিষপাথর পলাতকের ছেঁড়া দড়ির মতোই পড়ে। আমরা নতুন অঙ্ক শিখেছি আজ, শৈশবের হারিয়ে যাওয়া ধারাপাতে। বাহ! শৈশবের হারিয়ে যাওয়া ধারাপাত আসলে সবার মনেই আঘাত করে, সেই স্মৃতিতে দোলা দেয়। আমি আপনাকে একটু অন্য ধরনের একটি প্রশ্ন করতে চাচ্ছি। যারা কবিতা লিখে থাকেন, যারা কবি কিন্তু ছড়া লেখেন না, তাদের ক্ষেত্রে ছড়া সম্পর্কে যে মূল্যায়ন, সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি একজন কবি হিসেবে, একজন গবেষক হিসেবে আপনার কাছে ছড়াকে সাহিত্যের কোন জায়গায় আপনি দেখতে চান এবং ছড়া সম্পর্কে আপনার মূল্যায়ন কি? দেখুন, আমাদের একটা সময় আমাদের কিন্তু নিয়ন্ত্রণ করেছে ছড়া। আমরা ঘুম থেকে উঠে গেছি, মা গেলেন ঘুম পাড়ানি ছড়া। আমরা কেঁদেছি, আমাদের কান্না ভোলানোর জন্য মা ঠাম্মিরা ছড়া বলেছেন। সে ছড়া শুনতে শুনতে আমরা অভ্যস্ত। এখন কয়েক বছর আগে পর্যন্ত বাংলা সাহিত্যে ছড়াকে ফোড়নের আওতাতে আনা হতো, লোক সংস্কৃতি। সেখানে ছড়া একটা স্পেশাল সেকশন হয়েছিল। পরবর্তীকালে বিশুদ্ধ সাহিত্যের আঙিনাতে ঠাঁই পেয়েছে। এখন ছড়া অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ বাংলা সাহিত্যে, বাংলা কেন পৃথিবীর যে কোনো সাহিত্যের ক্ষেত্রেই ছড়া একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু এই মুহূর্তে বাংলা ছড়ার দেখেছি যেটা, যে ছড়া অনেক ভালো লেখা হচ্ছে, অনেক ভালো ছড়া হচ্ছে। আমাদের এখানে আমার খুব পরিচিত, আপনার তারাশঙ্কর চক্রবর্তী, তার ছড়া অসম্ভব, এবং ছড়াতে তিনি কিছু কাজ করেছেন।
আর ছড়া মানেই কি একটা ছন্দের দোলা, এর ভেতরের যে গভীরতা সেটা যেন পাঠক ভুলে গেছে। তো এই ধরনের কাজকর্ম করছেন রানা কুমার সিংহ বাংলাদেশে বসে, আমাদের এখানে করছেন অভিজিৎ রায়। ছড়া যদিও ঠিক না, ছন্দ নিয়ে কাজ, এই কাজগুলো হচ্ছে। আর আমার মনে হয় যে কবিতা লেখা, প্রবন্ধ লেখার থেকেও অনেক বেশি টাফ কাজ ছড়া লেখা। হান্নান আহসানও ছড়া নিয়ে অনেক ভালো ভালো কাজ করেছে। হুম, একজন বেশ বলেছিলেন যে ছোটদের জন্য না লিখলে কলম শুদ্ধ হয় না। তো আজ পর্যন্ত এই ছড়াটা আমি লিখে উঠতে পারলাম না, এটা একটা আক্ষেপের জায়গা রয়ে গেল। আমরা আশা করি আগামীতে আপনার কাছ থেকে ছোটদের লেখা পাবো, আমরা ছোটদের জন্য কবিতা পাবো আপনার কাছ থেকে, কিশোর কবিতা পাবো। যে বিষয়টি আহ, হচ্ছে গিয়ে যে আমরা বাংলা সাহিত্য নিয়ে পশ্চিমবাংলা এবং মনে করেন বাংলাদেশ নিয়ে আমরা অনেক আলোচনা করি, আমাদের অনেক আশা ভরসার জায়গাটুকু থাকে। তো ওভারঅল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে আমাদের যে সাহিত্য হচ্ছে, কবিতা বলুন, ছড়া বলুন, উপন্যাস বলুন বা গবেষণা প্রবন্ধ যাই বলুন না কেন, সেটি বিশ্ব সাহিত্যে যে জায়গাটি রয়েছে সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কতটুকু সামর্থ্য রয়েছে, বা আমরা বিশ্ব সাহিত্যের যে মান সেই পর্যায়ে পৌঁছতে পেরেছি কিনা, সেটি একজন গবেষক হিসেবে আপনার দৃষ্টিতে কি মনে হয়? হ্যাঁ, বাংলাতে দেখুন, এই কাজটার জন্য প্রথমে আমাদেরকে সতর্ক হতে হবে। লিটল ম্যাগাজিন অবশ্যই যে কোনো কবি, যে কোনো সাহিত্যিকের কাছে সিলেক্টেড সেলের মতো, তারা অবশ্যই লিটল ম্যাগাজিনে লিখবেন, লিটল ম্যাগাজিন থাক। কিন্তু লিটল ম্যাগাজিন যে সমস্যাটা তৈরি করেছে, হয়তো অনেকে আমার উপরে রেগে যেতে পারে, যে বাংলাতে এত এত লিটল ম্যাগাজিন, পৃথিবীর কোথাও কোনো ভাষাতে ম্যাগাজিন নেই। বাঁকুড়ার বিষ্ণুপুরে একটা ম্যাগাজিন বেরোচ্ছে, খুব সিরিয়াস কাজ করছে, পুরুলিয়াতে সেটা পৌঁছচ্ছে না। আপনার টাঙ্গাইলে একটা খুব ভালো কাজ হচ্ছে, রাজশাহী কিংবা ঢাকা থেকে পৌঁছচ্ছে। এই লিটল ম্যাগাজিন গুলো বাংলা সাহিত্যের অনেক হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত, হুম, হুম। অনেক রাজনীতির সঙ্গে যুক্ত এই লিটল ম্যাগাজিন গুলো। এর পরিপ্রেক্ষিতে যেটা একটা বিচ্ছিন্নতা কাজ করছে। উত্তর দিনাজপুরে ভালো কাজ হচ্ছে, আমরা হাতের কাছে পাচ্ছি না। বীরভূমে ভালো কাজ হচ্ছে, আমাদের হাতের কাছে আসছে না। এর পরিপ্রেক্ষিতে যারা সিরিয়াস কাজ করছেন, সেই সিরিয়াস কাজগুলো আমাদের হাতে এসে পড়ছে না। বাংলাতে রমেন আচার্য, হেমন্ত বন্দ্যোপাধ্যায়, এরকম কয়েকজন কবি রয়েছেন। হুম, হুম। আমাদের এই দেশের কথা বলছি, পশ্চিম বাংলার বলছি, যাদের কবিতা ঠিকঠাক ভাবে ইংরাজিতে অনুবাদ করা হলে সেটা বিশ্বের কবিতার সঙ্গে পাল্লা দিতে পারে। কিন্তু মুশকিল হয়ে গেছে আঞ্চলিকতা, আঞ্চলিকতায় একটা সীমাবদ্ধতা এসে গেছে আমাদের বাংলার সাহিত্য চর্চার ক্ষেত্রে। আরেকটা বড় সমস্যা, যে অন্য ভাষাগুলোতে দেখবেন অনুবাদ পাওয়া যায়, আমাদের বাংলাতে অনুবাদ হয় না। আর যদিও অনুবাদ হয়, যখন দেখছিলাম, সে সময় দেখছিলাম ওয়ার্ল্ড পোয়েট্রি নামে একটি সংখ্যা দিয়েছিল, সেখানে কয়েকজন গোষ্ঠীবদ্ধ গোষ্ঠীবদ্ধ কবিদের কবিতাকে নিয়ে তাদের কবিতাকে অনুবাদ করে সংকলন করা হচ্ছে। আমি নিজেও চেষ্টা করছিলাম বাংলা কবিতা হিন্দিতে অনুবাদ করে প্রকাশ, সেটা অনুবাদ করেছে মনীষা চক্রবর্তী। সচেতনদের কাছে গিয়ে পৌঁছে একটা বউ নয়, এক কামড় বুঝতে পেরেছেন যে আর আরেকটা বড় জায়গা যে আমাদের এইখানে পশ্চিম বাংলাতে, জানি না আপনার দেশে প্রকাশন অবস্থার কি, প্রকাশন সংস্থাগুলোর, এখানে কবি হওয়ার জন্য এক কপি বই দরকার আছে। আচ্ছা। নামে আহ হচ্ছে
হুম, তো আমার যে খুব খুব ভালো, এজন্য মনে হয় যে প্রকাশনার ব্যাপারে একটু সতর্ক হতে হবে। বই কোথায় যাচ্ছে, আপনি যখন আপনার স্কুলে বাচ্চাকে স্কুলে পাঠান, আপনি দেখেন ছেলে স্কুলে পৌঁছলো কিনা, ক্লাসে ঠিকঠাক রেসপন্স করছে কিনা। আমাদের মনে হয় যে বাংলা কবিতার প্রতিটি চর্চাকারীকে, প্রতিটি অক্ষর কর্মীকে, শব্দ শ্রমিককে এ বিষয়ে সতর্ক হতে হবে। তার বই ছাপা হচ্ছে, কোথায় যাচ্ছে, কিরকম রেসপন্স হচ্ছে। শুধুমাত্র এক কপি বই হাতে নিয়ে আহ্লাদে আটখানা না হলে সেটা বাংলা কবিতার পক্ষেই ক্ষতিকর। সেটি আমরা ডক্টর চন্দন মাঙ্গাল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যদিও আজকে নেটওয়ার্ক একটু বাগড়া দিয়েছিল। একটু খুব দ্রুত বলে নিতে চাই, আমাদের মধ্যে আজকে সংযুক্ত হয়েছিলেন ওয়াহিদ জালাল ইংল্যান্ড থেকে, কবি ওয়াহিদ জালাল, অনেক ধন্যবাদ। বিশিষ্ট কবি অজিত রায় ভোজন, ওয়াহিদ জালাল বলেছি আগে। বিশিষ্ট কবি কবি অমিতাভ বর্ধন, ভাগ্যধর বদ্য, শিশু সাহিত্যিক চন্দন কৃষ্ণ পাল, সাদি চৌধুরী। ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছিলেন সুমন্ত ভৌমিক, কবি, বিশিষ্ট কবি। আমেরিকা থেকে যুক্ত হয়েছিলেন বিশিষ্ট কবি জাফর ওবায়েদ। বাংলাদেশ থেকে বিশিষ্ট কবি সুমন বণিক। ইন্ডিয়া থেকে বিশিষ্ট ছড়াকার তারাশঙ্কর চক্রবর্তী। বাংলাদেশ থেকে এইমাত্র যুক্ত হয়েছেন আমাদের সবার শ্রদ্ধেয় জাহাঙ্গীর আলম জাহান ভাই, বিশিষ্ট ছড়াকার। আশা করি জাহান ভাই আপনি পরবর্তীতে এই প্রোগ্রামটি দেখতে পাবেন টাইম লাইনে। হীরারয় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। আমরা আপনার একটি লেখা শুনবো এখন, তারপরে আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানবো। অনেক আমরা খুব স্বল্প পরিসরে হলেও আশা করি অনেক জ্ঞান গর্ব আলোচনা উপহার দিতে পেরেছি আমরা আজকের এই অনুষ্ঠানে। আপনার আরেকটি লেখা শুনবো, তারপরে অনুষ্ঠানের ইতি টানবো। আপনি যদি কিছু বলেন আর লেখাটা পড়েন আর কি। যারা শুনছেন, যারা দেখছেন, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। যে কথাগুলো বলছি সেখানে হয়তো অনেক অসম্পূর্ণতা থাকতে পারে, আর এই অসম্পূর্ণতা আহ, আমার একটা ক্ষোভের জন্ম দিয়েছে। অনেক চেষ্টা করি, প্রতি মাসে প্রচুর বইপত্র সংগ্রহ করি, কিন্তু মনে হয় যে এটা কমিউনিকেশন গ্যাপ। এই কমিউনিকেশন গ্যাপের জন্য সমস্যা। আমি চেষ্টা করব বাংলাদেশের কবিতা, ভারতের পশ্চিমবাংলার কবিতাকে নিয়ে যৌথভাবে কাজ করার। আপনারা একটু এগিয়ে আসুন। আমার পক্ষে সম্ভব নয় ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কাছে গিয়ে পৌঁছন। আপনাদের ওখানে যারা ভালো লিখছেন তাদের সম্পর্কিত তথ্য আমাদের জানান। কথা দিচ্ছি আপনাদের কবিতা নিয়ে ভবিষ্যতে কাজ করব। ধন্যবাদ। আপনার লেখাটি পড়েন শুনে নিই আমরা। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন বিশিষ্ট ছড়াকার শাহাদাত ভক্ত, অনেক অভিনন্দন। সংযুক্ত হয়েছেন মাধবী হালদার, আপনাকেও শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। এই লেখাটির নাম বন্ধুনি। বন্ধুজন পাল্টে যায়, মুখোশ যায় পাল্টে পাল্টে। হাফাতের আঙুল থেকে ছিটকে ছিটকে পড়ে ভাতের হাঁড়ি, রাতের বালিশ, প্রশস্ত যানজটে। সব আলো জোনাকি হয়ে পালায় স্পর্শ থেকে ক্রমশ মেঘের ভেতরে। হেমন্ত ঋতুতে তুমি মেতে ওঠো ফসল বিলাসে, আতশবাজির মতো পোড়া বিশ্বাস। তবু তুমি আছো ঝকঝকে চকচকে, অরুণ ধরাতে ব্যস্ত মায়ের চোখের মতো। বাহ, অসংখ্য ধন্যবাদ ডক্টর চন্দন মাঙ্গাল আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ভালো থাকুন আপনি। আশা করি আগামী যে কোনো একটি পর্বে আমরা আপনাকে পেয়ে যাব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম, আলাপ করছিলাম, আড্ডা দিচ্ছিলাম ভারতের বিশিষ্ট গবেষক কবি ডক্টর চন্দন মাঙ্গাল। তিনি এই তরুণ বয়সে অনেক গভীর কাজ করেছেন এবং আগামীতে আরো কাজ করে চলে যাবেন, সেই প্রত্যাশা আমরা রাখি। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন মালেক মাহমুদ ভাই, বিশিষ্ট ছড়াকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এই করোনাকালীন সময়ে আমরা
সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে কিছুটা আলাপ আলোচনা আড্ডার ছলে আমরা করতে চাচ্ছি। হয়তো খুব সিরিয়াস মুডে সাহিত্যের কোনো আলাপ এই জায়গায় হচ্ছে না, এবং আমরা সাহিত্যের যে একটি বিশাল পরিবার রয়েছে সেই পরিবারের খুব কম সংখ্যক মানুষকে আমরা এই আড্ডার মাধ্যমে উপস্থাপন করতে পারছি। সবার কাছে আসলে পৌঁছানো বিভিন্ন কারণে সম্ভব হচ্ছে না, প্রযুক্তিগত কারণ এবং সময়ের সীমাবদ্ধতা, সবকিছু মিলিয়ে আমরা সাহিত্যের সব শাখার যারা পায়োনিয়ার রয়েছেন বা যারা প্রতিশ্রুতিশীল রয়েছেন সবাইকে আমরা হয়তো এই অনুষ্ঠানে সংযুক্ত করতে পারছি না। কিন্তু আশা করি আপনারা সবাই এই আড্ডার মাধ্যমে এই করোনাকালীন সময়ে কিছুটা আনন্দ উপভোগ করছেন, সাহিত্যের সাথে থাকছেন, এবং করোনা কালীন সময়ে সাহিত্য বিপুলভাবে চর্চিত হচ্ছে, সেটি একটি আশার বিষয়। তো আশা করব এই করোনাকালীন আড্ডা, এই যে আমরা করোনাকালীন সময়ে শুরু করেছি, সেটির যে বিচ্যুতিগুলো আছে সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আগামী পর্বগুলোতে আপনারা আমাদের সাথে সংযুক্ত হবেন। আগামী শুক্রবার রাত 9টায় আমরা করোনাকালীন আড্ডায় আবার আসবো। আগামী শুক্রবারের যে বিষয় সেটি হচ্ছে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ঈদ যে সংখ্যাগুলো রয়েছে, ঈদ সাময়িকী রয়েছে, সেগুলো নিয়ে একটি তুল্যমূল্য আলোচনা। সেই আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট শিশু সাহিত্যিক চন্দন কৃষ্ণ পাল ও বিশিষ্ট কবি সুমন বণিক। আমাদের সাথে আপনারা এই আড্ডায় সংযুক্ত হওয়ার জন্য আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবাই বাড়িতেই থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।